Bismillahirrahmanirrahim. Today I will discuss about the chapter 53 of Billion Loves, and me, Lieutenant Colonel Nasir, surgical specialist and surgical oncologist, based Dhaka. We will read the carcinoma breast from the Billion Loves. প্রতিদিনের মতো আমরা Billion Loves থেকেই এই অংশটা পড়ার চেষ্টা করব। আমাদের আজকের চ্যাপ্টার 53 দ্য ব্রেস্ট। গতদিন আমি আলোচনা করেছিলাম বিনাইন ব্রেস্ট ডিজিজ সম্পর্কে। আজকে আমি এই চ্যাপ্টারের পরবর্তী অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা আমাদের মেডিকেল যে কোনো পরীক্ষায়, এটা এমবিবিএস পরীক্ষা হতে পারে, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা হতে পারে, ফেলোশিপ হতে পারে, রয়্যাল কলেজের পরীক্ষা হতে পারে। হ্যাঁ, আমাদের এই কার্সিনোমা ব্রেস্ট অংশটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে। এটা আমাদের লং কেস হিসাবে আসে। এটা আমাদের ওসপিতে এটার বিভিন্ন অংশ থাকতে পারে, টেবিল ভাইবে আলোচনা হয়, রিটেনে আসে। সো সব দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা এই চ্যাপ্টারে এই অংশটা থেকে যেটা পড়বো সেটা হলো মেডিকেল মডার্ন ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট ডিজিজ। নেক্সট, কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট। আমরা যদি ইপিডিমিওলজির দিকে যদি তাকাই, প্রত্যেকটা ডিজিজ পড়ার সময় এটা একটা ব্যাপার যে আমরা কি কি পড়বো। আমাদের সেখানে থাকে হলো একটা ইপিডিমিওলজি অংশ থাকে, অর্থাৎ এটা আমাদের সমাজে এটার কতটুকু কমন, তারপরে এটা কেন গুরুত্বপূর্ণ, এরকম কিছু কথা থাকে। তারপরে এটা এটিওলজি সম্পর্কে থাকে, দেন প্যাথোফিজিওলজি থাকে, দেন এটা অ্যানাটমি সম্পর্কে আলোচনা করা হয়, দেন এটার ম্যানেজমেন্ট এবং ফার্দার ফলো আপ, এই অংশ। সো ইপিডিমিওলজি থেকে যে অংশটা বলা আছে, প্রথম যেটা, ব্রেস্ট ক্যান্সার ইজ দ্য মোস্ট কমন কজ অফ ডেথ ইন দ্য, এটা বলা হচ্ছে মিডল এজ ওমেন ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ। আর আমরা এই ইপিডিমিওলজি অংশটা আমি অন্য একটা জায়গা থেকে নিয়ে আসি। ইট ইজ এ মোস্ট কমন টাইপ অফ ক্যান্সার, যদিও সার্ভাইকাল ক্যান্সার অলসো most one of the common disease. So these two may be first or second, but it is important. One in any 8 women, অর্থাৎ প্রতি 8 জনের মধ্যে একজন তাদের লাইফ টাইমে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। সো এ থেকে আমরা বুঝতে পারি এটা কতটা কমন। এবং সবচেয়ে যেটা বড় একটা বিষয় আপনাদেরকে আমি বলবো সেটা হলো যে ম্যানেজমেন্ট, অর্থাৎ এই ডিজিজটার আমরা আসলে সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে দিতে পারি না বিভিন্ন কারণে। এটা হলো যেমন এখানে ডক্টর এবং স্পেশালিস্ট অথবা এক্সপার্টিসের যেমন একটা ব্যাপার আছে, পেশেন্টদের একটা ব্যাপার আছে, আমাদের সামাজিক প্রেক্ষাপট একটা ব্যাপার আছে। সো আমি আপনাদেরকে বলবো যে এই রোগটা সম্পর্কে আমরা সবাই যেন একটা সাধারণ মানে ভালো রকম একটা ধারণা যেমন রাখি। আমরা মেডিকেল স্টুডেন্ট অথবা ডাক্তার হিসাবে এটা আমাদের দায়িত্ব, কারণ আমাদের মা, আমাদের বোন, আমাদের ওয়াইফ কিংবা আমাদের আত্মীয় স্বজন যারা ফিমেল আছেন, সো তাদের মধ্যে এটা মোস্ট কমন একটা ডিজিজ। সো এই ডিজিজের চিকিৎসা এবং ডায়াগনোসিস প্রসেস সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে আমরা তাদেরকে ভালোভাবে এই ব্যাপারটা সম্পর্কে অ্যাডভাইস দিতে পারবো না বা আমাদের কি করা উচিত। সো এই জন্য আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই অন্য সবকিছুই আমাদের পড়তে হবে, তারপরও এটা সম্পর্কে আমি মনে করি সবারই আমাদের একটা ধারণা থাকা উচিত। সো এটা অত্যন্ত বড় একটা চ্যাপ্টার, অনেক কিছু আছে। তারপরও আমরা যা পড়বো, যেহেতু আমরা বিলিয়ন লাভস থেকে পড়ছি, সো আমরা বিলিয়ন লাভস থেকে পড়ার চেষ্টা করব। দেন হলো এটিওলজিক্যাল ফ্যাক্টর। এটিওলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে বিলিয়ন লাভস ঠিক এভাবে দেয়া আছে। প্রথম যে ফ্যাক্টরটা সেটা হলো জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, অর্থাৎ ইট ইজ এ মোস্ট কমন ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ। হ্যাঁ, এখনো দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রিজ, তবে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের খাদ্যের প্যাটার্ন, লাইফস্টাইলের প্যাটার্ন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এই ডিজিজটা আমাদের এখানেও আমরা অত্যন্ত কমনই বলবো। দেন হলো এইজ, ইট ইজ এ ডিজিজ অফ ওল্ড এজ, অর্থাৎ মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটার প্রবণতা বেড়ে থাকে। দেন জেন্ডার ইজ কমন ইন ফিমেল, বাট মেল ব্রেস্ট ক্যান্সার অলসো 0.5%.
এবং কিছু জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, অর্থাৎ ফ্যামিলিয়াল হিস্ট্রি যদি থাকে, ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার যদি থাকে, তাহলে অ্যারাউন্ড 5% ক্ষেত্রে এটা আমরা পেয়ে থাকি যে তাদের 5% পেশেন্টের ক্ষেত্রে তাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে। ফ্যামিলি হিস্ট্রি পজিটিভের জন্য কি কি জিন রিলেটেড সেটা আমরা এই চ্যাপ্টারের পরবর্তী অংশে দেখব যে আসলে কি কি জিন রিলেটেড, যেমন BRCA1, BRCA2 অথবা P53 জিন এটার সঙ্গে রিলেটেড। তারপরে হলো ডায়েট, অর্থাৎ যারা একটু ফ্যাটি, যারা একটু ওবেস, যারা একটু মডিফাইড ডায়েট খেয়ে অভ্যস্ত, তাদের সাধারণত দেখা যায় যে এই ডিজিজটা বেশি হয়ে থাকে। দেন আমরা আসি এন্ডোক্রাইন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, সবার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ডিজিজটা কাদের কমন হয়? মোর কমনলি কাদের হয়? নালিপেরাস ওমেনদের। নালিপেরাস ওমেনদের এটা বেশি হয়, এবং যারা ব্রেস্ট ফিডিং কম করায়, অর্থাৎ এখানে যেটা লেখা আছে ব্রেস্ট ফিডিং ইজ পার্টিকুলার অ্যাপিয়ার্স টু বি প্রোটেক্টিভ, অর্থাৎ যারা ব্রেস্ট ফিডিং বেবিকে ব্রেস্ট ফিডিং করায় না তাদের এই ডিজিজটা কমন হয়। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে এটা হলো যে এখানে মেনার্কি এবং মেনোপোজের সঙ্গে একটা রিলেশন আছে, অর্থাৎ আর্লি মেনার্কি এন্ড লেট মেনোপোজ। এখানে ভাষাটা প্রিভেন্টিভ অর্থে লেখা আছে, অর্থাৎ লেট মেনার্কি এন্ড আর্লি মেনোপোজ ইট ইজ প্রিভেন্টিভ, অ্যান্ড ব্রেস্ট ফিডিং অলসো প্রিভেন্টিভ বলা আছে, আর নালিপেরাস মোর কমন বলা আছে। সো এখানে ভাষাটা একটু জটিল, কিন্তু আমরা যদি সাধারণভাবে মনে রাখি সেটা হলো যে এটা নালিপেরাস ওমেনদের কমনলি হয়, যারা ব্রেস্ট ফিডিং করায় না তাদের কমনলি হয়, যাদের মেনার্কিটা আর্লি শুরু হয় তাদের কমনলি হয়, এবং যাদের মেনোপজটা লেট হয় তাদের কমনলি হয়। আর যারা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে তাদের হয়, এবং যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। সো দিস আর দ্য মোস্ট কমন এন্ডোক্রাইন কজ অফ ব্রেস্ট ক্যান্সার। আর প্রিভিয়াস যদি রেডিয়েশন হিস্ট্রি থাকে তাহলে আমরা বলবো, যেমন হিরোশিমা অথবা নাগাসাকি যেখানে অ্যাটমিক বোম ব্লাস্ট হয়েছিল, সো তাদের মধ্যে এইটার প্রবণতা বেশি, এই রোগের প্রবণতা বেশি। দেন আসি আমরা প্যাথোফিজিওলজি, প্যাথোলজি। ব্রেস্ট ক্যান্সার কোথা থেকে অ্যারাইজ হয়? এটা হলো যে ইপিথেলিয়াম অফ দ্য ডাক্ট সিস্টেম, অর্থাৎ ব্রেস্টের যে ডাক্ট সিস্টেম আছে তার ইপিথেলিয়াম থেকে এটা অ্যারাইজ হয়ে থাকে। এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো ইনসিটু কার্সিনোমা, আমরা একটু পরে দেখবো, আর একটা হলো ইনভেসিভ কার্সিনোমা। ওকে, ব্রেস্ট ক্যান্সারের এইটা আরেকটা ক্লাসিফিকেশন, এটা হলো ইনসিটু কার্সিনোমা। এটা হলো অ্যাডভান্স বইতে লেখা আছে, অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারির বইতে এই ক্লাসিফিকেশনটা আছে, অথবা সার্জিক্যাল অঙ্কোলজির বইতে এই ক্লাসিফিকেশনটা আছে, সরি, ইনসিটু এবং ইনভেসিভ ক্যান্সার। আর এখানে একটা ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন আছে, এটাকে আমরা সাধারণত গ্রেডিং বলি, এটাকে 3 গ্রেড, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারটাকে আমরা 3টা গ্রেডে ভাগ করতে পারি, একটা গ্রেড 1, গ্রেড 2 এন্ড গ্রেড 3। গ্রেড 1 মিন্স ওয়েল ডিফারেন্সিয়েটেড, গ্রেড 2 মিন্স মডারেট ডিফারেন্সিয়েটেড, এন্ড গ্রেড 3 মিন্স পুরলি ডিফারেন্সিয়েটেড। এই গ্রেডিংটা কিভাবে করা হয়? এই গ্রেডিংটা করা হয় একটা নিউক্লিয়ার প্লিওমরফিজম, টিউবুলার ফরমেশন এন্ড মাইটোটিক রেট, এই 3টার উপর ভিত্তি করে, অর্থাৎ নিউক্লিয়ার প্লিওমরফিজম, অর্থাৎ নিউক্লিয়াসটা ডিফারেন্ট সাইজ, শেপ, এই সকল প্লিওমরফিজমের উপর নির্ভর করে টিউবুল ফরমেশন এবং মাইটোটিক রেট, এই 3টার উপর ভিত্তি করে ব্রেস্ট ক্যান্সারটাকে 3টা গ্রেডে ভাগ করা হয়। এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন, অর্থাৎ একটা ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড এন্ড পোরলি ডিফারেন্সিয়েটেড। ওয়েল ডিফারেন্সিয়েটটাকে বলবো আমরা গ্রেড 1, আর মডারেট ডিফারেন্সিয়েটটাকে আমরা বলবো গ্রেড 2, এবং পোরলি ডিফারেন্সিয়েটটাকে আমরা বলবো গ্রেড 3। দেন আমরা কিছু ব্যাপার এখানে ক্লাসিফিকেশন আর একটু পড়ি, সেটা হলো যে প্রিভিয়াসলি, এটা জাস্ট মনে রাখার জন্য, প্রিভিয়াসলি এটাকে স্কিরাস এবং মেডুলারি এই ধরনের ক্লাসিফিকেশনে ডিভাইড করা হতো, এখন আমরা এটা করি না। বর্তমান সময়ে একদম মডার্ন এরায় ব্রেস্ট ক্যান্সার ক্লাসিফিকেশন সেটা হলো আমাদের এখানে, এটাকে বলা হয় মলিকুলার ক্লাসিফিকেশন। এটা হলো জিন এরিয়া অ্যানালাইসিস করে ব্রেস্ট ক্যান্সারকে আমরা কয়েকটা সাব টাইপে ভাগ করে থাকি, একটা হলো লুমিনাল এ, একটা হলো লুমিনাল বি, একটা হলো ট্রিপল নেগেটিভ, HER2 রিসেপ্টর পজিটিভ এন্ড মিসেলিনিয়াস। এই ক্লাসিফিকেশনটা আমি মনে করি আমাদেরকে মনে রাখা উচিত, যেহেতু আমরা মডার্ন ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো এবং আমরা আপডেট যেটা আছে, লেটেস্ট যে ট্রিটমেন্ট সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সো এই লেটেস্ট ক্লাসিফিকেশন যেটা আমরা বলবো, এটা মলিকুলার ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটা তাহলে কি? লুমিনাল এ, লুমিনাল বি,
ট্রিপল নেগেটিভ, HER2 রিসেপ্টর, মিসেলিনিয়াস। এটা কোনটাকে কি ক্লাসিফিকেশন বলে এটা যেহেতু এখানে আলোচনায় নেই, সো এই অংশটা কিন্তু আমি বলছি না। এটা সাধারণত সার্জিক্যাল অনকোলজির বইতে আছে, অথবা এটা আমাদেরকে অন্য বই থেকে পড়ে নিতে হবে। এখন এই ক্লাসিফিকেশনটার গুরুত্ব কি? এই ক্লাসিফিকেশনটার সবচেয়ে বড় গুরুত্ব হলো এই দেখা যায় যে স্পেসিফিক জিন সিগনেচার দ্যাট কোরিলেট উইথ রেসপন্স টু কেমোথেরাপি অ্যান্ড পুয়ার প্রগনোসিস। অর্থাৎ প্রত্যেকটা পেশেন্ট যখন একটা রোগ নিয়ে আসে তখন তার প্রথম যে জানার ব্যাপারটা থাকে সেটা হলো যে স্যার এই রোগটা আমার খুব খারাপ কিনা, এরকম ব্যাপারগুলো লোকজন তো বলতে পারে না অনেকে হয়তো বা, যে আমাদের প্রগনোসিস কি। সো প্রগনোসিস সম্পর্কে কিন্তু সবাই জানতে চায়, যে যে সাধারণ কথায় বললে যে আমার পেশেন্ট কতদিন বাঁচবে, আমার পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হবে কিনা, আমার পেশেন্ট যতদিন বাঁচবে ততদিন ভালো থাকবে কিনা, অর্থাৎ এই জিনিসগুলোকে আমরা প্রগনোসিস হিসাবে আইডেন্টিফাই করতে পারি। সো এই ব্যাপারগুলো যদি আমরা ডিফাইন করতে চাই, হ্যাঁ, এবং আমাদের কেমোথেরাপি, আমার এই পেশেন্টের কেমোথেরাপির প্রয়োজন আছে কিনা এবং কোন ধরনের কেমোথেরাপির প্রয়োজন আছে, এই জিনিসগুলোর জন্য আমাদের এই ক্লাসিফিকেশনটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্রেস্ট ক্যান্সার ডিজিজে হয়তো কেমোথেরাপির প্রয়োজন হচ্ছে না, বা দেয়ার প্রয়োজন হচ্ছে না। সো এটা ডিফাইন করতে হলে আমাদের এই ক্লাসিফিকেশনটা প্রয়োজন। একটা কথা এখানে বলে থাকি যে আগে যেটা ছিল ব্রেস্ট ক্যান্সার মানে একটা ডিজিজ হলে একটাই সার্জারি মাস্টেক্টমি, নো, এটা টোটালি চেঞ্জ নাও, টোটালি চেঞ্জ। আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব, আমরা দেখব। তারপরও এই অংশে আমি বলে রাখলাম ব্রেস্ট ক্যান্সার ইজ নট এ সিঙ্গেল ডিজিজ। হ্যাঁ, এবং এটার একটাই সার্জারি না যে মাস্টেক্টমি, এটার একটাই সার্জারি না যে এক্সিশন। ব্রেস্টে একটা টিউমার হলো আমি এক্সিশন করে ফেললাম, ব্রেস্টে একটা টিউমার হলো আমি মাস্টেক্টমি করে ফেললাম। নো, দিস ইজ নট দ্য কারেক্ট ট্রিটমেন্ট, দিস ইজ নট দ্য কারেক্ট প্রোটোকল অফ ট্রিটমেন্ট। সো আমরা সবাই এই ট্রিটমেন্ট অংশটা জানবো। সেটা জানতে হলে আমাদেরকে এই ব্যাপারগুলো জানতে হবে। হ্যাঁ, সো আমি লেটেস্ট যে ক্লাসিফিকেশন সেটা কি কি, সেটা হলো লুমিনাল এ, লুমিনাল বি, ট্রিপল নেগেটিভ, HER2 রিসেপ্টর পজিটিভ অ্যান্ড এ মিসেলিনিয়াস গ্রুপ। ওকে, দেন হলো আমাদের কিছু কারেন্ট নোমেনক্লেচার, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারকে আমরা হিস্টোপ্যাথোলজি কিভাবে ডায়াগনোসিস করি। দুটা টাইপ আমরা বলতে পারি, একটা হলো ডাক্টাল কার্সিনোমা, একটা হলো লোবিউলার কার্সিনোমা। ওয়ান টাইপ অফ ডাক্টাল কার্সিনোমা, ওয়ান টাইপ অফ লোবিউলার কার্সিনোমা। এবং দেন নিচে যদি আমি আসি, দেয়ার আর subtype of lobular cancer include the classical type and carry a better prognosis than the pleomorphic type। আমরা এই অংশটা নিজেদের মতো করে পড়ে নিব। আর লাস্টে আরো কিছু আছে অন্যান্য ক্লাসিফিকেশন, হিস্টোলজিক্যাল অন্যান্য ক্লাসিফিকেশন করতে পারে আমরা, কলয়েড টাইপ, মিউসিনাস টাইপ, মেডুলারি টাইপ। ওকে, এই অংশটাতে আমাদের মনে রাখার মতো হলো, একটা হলো ব্রেস্ট ক্যান্সারকে আমরা দু টাইপের ব্রেস্ট ক্যান্সার সাধারণত পেয়ে থাকি। একটা হলো আমাদের ডাক্টাল কার্সিনোমা, আর একটা হলো আমাদের লোবিউলার কার্সিনোমা। দেন দিস ইজ এটা একটা গুরুত্বপূর্ণ ইনফ্লামেটরি কার্সিনোমা। ইনফ্লামেটরি কার্সিনোমা ইজ এ ওয়ান টাইপ অফ কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট অ্যান্ড ইট ইজ এ রেয়ার কন্ডিশন, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ইনফ্লামেটরি কার্সিনোমা অনেক সময় মিমিক এজ এ ব্রেস্ট অ্যাবসেস, অর্থাৎ এটা আমাদের ব্রেস্ট অ্যাবসেসের মতো প্রেজেন্ট করে থাকে। ওকে, আমি আমার পার্সোনাল প্র্যাকটিসে পেয়েছি এরকম কেস, এবং এটা আমার একটা কি বলে, আমার একটা রিসার্চ ওয়ার্কের অংশ, ইনফ্লামেটরি কার্সিনোমা। সো আমি বলতে পারি এটা ব্রেস্ট অ্যাবসেস হিসেবে যেহেতু প্রেজেন্ট করে, সো আমরা অনেক সময় পেশেন্টকে মিস ডায়াগনোসিস বা ভুল ডায়াগনোসিস আমাদের হতে পারে। সো আমাদের এটা মনে রাখতে হবে যে এরকম একটা কার্সিনোমা আছে। অবশ্যই ব্রেস্ট অ্যাবসেস আমরা গতদিন দেখেছি যে ব্রেস্ট অ্যাবসেস অত্যন্ত কমন একটা ডিজিজ, এবং এটা ট্রিটমেন্ট অপশনের মধ্যে আমরা পড়েছিলাম যে একদম আর্লি সেলুলাইটিস স্টেটে থাকলে আমরা কনজারভেটিভ অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে পারি। দেন যদি অ্যাবসেস হয়ে যায় আমরা অ্যাসপিরেশন রিপিটেড অ্যাসপিরেশন করতে পারি, এবং থার্ড যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইনসিশন ড্রেনেজ করতে পারি। এটাই মোস্ট কমন, কিন্তু আমাদেরকে জানা থাকতে হবে যে একটা রেয়ার কন্ডিশন আছে ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, সো এটার সাইন সিমটম যখন আমরা পড়বো তখন আমরা এই জিনিসটা আমরা মনে রাখবো যে এরকম হতে পারে। দেন হলো আমি একটু আগে যেটা বলেছিলাম যে দু ধরনের কার্সিনোমা, একটা হলো ইনসিটু কার্সিনোমা, একটা হলো ইনভেসিভ কার্সিনোমা। ইনসিটু কার্সিনোমাটাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো ডার্কসেক কার্সিনোমা ইনসিটু, আর একটা হলো লোবিউলার কার্সিনোমা ইনসিটু। গতদিন আমি ম্যামোগ্রাফি নিয়ে আলোচনা করেছিলাম আমার আগের প্রোগ্রামে, যে আমরা ম্যামোগ্রাফি স্ক্রিনিং, আমাদের দেশে যদিও ব্রেস্ট ক্যান্সারের কোনো স্ক্রিনিং প্রোটোকল ন্যাশনালি নেই, অর্থাৎ জাতীয়ভাবে আমাদের কোনো স্ক্রিনিং প্রোটোকল আমাদের নেই, কিন্তু ইউরোপ কিংবা আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিতে
কান্ট্রিতে আছে। সো তারা ম্যামোগ্রাফি দিয়ে ব্রেস্ট ক্যান্সারকে স্ক্রিনিং করলে আর্লি ডায়াগনোসিস করে, এবং সেজন্য ওই সকল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখা যায় যে ডার্ক সেল কার্সিনোমা ইন সিটু অথবা লোভুলার কার্সিনোমা ইন সিটু এই স্টেজেই তারা অনেক বেশি, এই যে অ্যারাউন্ড 20% ব্রেস্ট ক্যান্সার দে ক্যান ডায়াগনোসিস। হ্যাঁ, সো আমরা এটাও জানবো যে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং এর জন্য যে টুলটা আমরা ইউজ করে থাকি সেটা হলো ম্যামোগ্রাফি। এখানে একটা ডিজিজ সম্পর্কে বলা আছে, সেটা হলো প্যাজেট ডিজিজ অফ দ্য নিপল। এটা হলো সুপারফিশিয়াল ম্যানিফেস্টেশন অফ এটা আমাদেরকে মনে রাখতে হবে, স্যাররা অনেক সময় পরীক্ষা জিজ্ঞাসা করে হোয়াট ইজ প্যাজেট ডিজিজ। প্যাজেট ডিজিজ হলো সুপারফিশিয়াল ম্যানিফেস্টেশন অফ আন্ডারলাইং ব্রেস্ট ক্যান্সার, অর্থাৎ একটা আন্ডারলাইং ব্রেস্ট ক্যান্সার আছে যেটা সেন্ট্রালি থাকে, অনেক সময় নিপল এরিউলার নিচে থাকে, ওই অংশটাতে যখন থাকে তখন এটা এইরকম একটা ম্যানিফেস্টেশন নিয়ে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে নিপল অথবা স্কিনের একজিমা ভেবে আমরা ভুল করতে পারি। হ্যাঁ, সেরকমটা যেন না হয়, এই ক্ষেত্রেও আমরা মনে রাখার চেষ্টা করব যে এরকম একটা ডিজিজ আছে প্যাজেট ডিজিজ, যেটা হলো আন্ডারলাইং ব্রেস্ট ক্যান্সারটাকে সুপারফিশিয়াল অথবা স্কিন ডিজিজ হিসাবে অনেক সময় ভুল হতে পারে। দেন আমরা ক্যান্সার যখনই পড়ি তখনই আমরা পড়ি ক্যান্সার কিভাবে মেটাস্টেসিস হয়, এটা একটা গুরুত্বপূর্ণ। সো ব্রেস্ট ক্যান্সার মেটাস্টেসিস হয় তিন ভাবে, একটা হলো লোকাল স্প্রেড, একটা হলো লিম্ফেটিক মেটাস্টেসিস, একটা হলো ব্লাডবোর্ন মেটাস্টেসিস। লোকাল স্প্রেড মানে কি, ব্রেস্ট ক্যান্সার ইট ক্যান ইনভলভ দ্য স্কিন অর পেনিট্রেট দ্য পেক্টোরাল মাসেল, ইভেন দ্য রিবস. Lymphatic, it can metastasize to the axillary lymph node, internal mammary lymph node, supraclavicular lymph node, or more distant lymph node. And blood-borne metastasis most commonly in the bones or liver or brain metastasis. So, breast cancer metastasis can happen by local spread or lymphatic metastasis or blood-borne metastasis. Then হলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, হাউ এ ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট ইজ প্রেজেন্ট। গতদিন আমরা পড়েছিলাম যে when a disease comes with pain, অর্থাৎ in that case around 95% it is a benign disease, so only 5% breast cancer can present as a pain. So আমাদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে পেইন একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন নয়, এটা আমরা পরের দিকে। প্রথমে যে প্রেজেন্ট, ব্রেস্ট ক্যান্সার মে বি প্রেজেন্ট as a hard lump, it is not like a abscess or fibroadenoma. Its presence, we know any malignant tumor, any malignant lesion in hardened consistency. Okay, আমাদের কনসিস্টেন্সির মধ্যে যেমন আছে হলো সফট, দেন হলো ফার্ম, দেন হলো সিস্টিক এন্ড হার্ড। সো ব্রেস্ট ক্যান্সারের আমাদের প্রেজেন্টেশন হবে হার্ড। ওকে, অ্যানাদার যেটা থাকতে পারে, দেয়ার মে বি নিপল চেঞ্জ লাইক দ্যাট। হ্যাঁ, there may be swelling in the axilla, there may be change in the skin, there may be discharge from the nipple, and there may be podgy orange appearance, and finally holo pain. Only 5%, in 5% case breast cancer can be present as a pain. Next, this is a quadrant, this is figure 53.23. Sorry, okay. Figure 53.23 আমরা ব্রেস্টকে এভাবে একটা ডায়াগ্রাম এঁকে থাকি, ব্রেস্টের চারটা 5 কোয়াড্রেন্ট। this is upper and this is axilla, so this is upper and inner, upper and outer, then lower and inner, lower and outer, and this is central, and this is axilla. So breast cancer most common in upper and outer quadrant, it is around 60%. This is a picture of podgy orange. Yeah, and this is an ulceration. This picture is taken from belly and lungs. Next, staging of the breast cancer. Breast cancer staging আমাদের মনে রাখতে হবে, ব্রেস্ট ক্যান্সারের স্টেজিং আমরা দুভাবে করতে পারি, একটা হলো আমাদের টিএনএম স্টেজিং, আর একটা হলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল স্টেজিং। ওকে, টিএনএম স্টেজিং আমরা করে থাকি অন্যান্য ক্যান্সারের মতো টিউমার, নোড এন্ড মেটাস্টেসিস। হোয়াট ইজ ক্লিনিক্যাল স্টেজিং? ক্লিনিক্যাল স্টেজিং হলো ইজ ইট আর্লি ব্রেস্ট ক্যান্সার or locally breast cancer or metastatic breast cancer। যেমন আমরা পরীক্ষা হয়তো নোড আমরা মেটাস্টেসিস অথবা নোড হয়তো অ্যাসেসমেন্ট করতে পারছি না, আমরা টিউমার সাইজটাও আল্ট্রাসোনোগ্রাফি না করে আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না। সো পরীক্ষা যখন লং কেস হিসেবে থাকবে তখন আমাদের ক্লাসিফিকেশনটা হবে আর্লি ব্রেস্ট ক্যান্সার
অর্থাৎ আমরা হিস্ট্রি এবং এক্সামিনেশন শেষে আমরা স্যারকে যখন বলবো আমার ডিফারেন্সিয়াল যে দিস ইজ এ কেস অফ ব্রেস্ট ক্যান্সার, তখন স্যার মে আস্ক ইন হুইচ স্টেজ, অর্থাৎ দিস ইজ আর্লি অর লোকালি অ্যাডভান্স অর অ্যাডভান্স অর মেটাস্টেটিক, এরকম হয়তো বা 4টা টার্ম আমরা ইউজ করে থাকি অনেক সময়। এটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন বইতে পড়বো। আর এখানে আমাদের যে স্টেজিংটা সেটা হলো আমাদের টিএনএম স্টেজিং। টিএনএম স্টেজিং অনুযায়ী ইট ইজ স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এন্ড স্টেজ 4। আমাদের বেলিয়ান লাভসে এই অংশটা দেয়া নেই, এটা আমরা অন্য অন্য বই থেকে আমাদেরকে পড়ে নিতে হবে। স্টেজ 1, 2, 3 and 4। ওকে, 4 আমরা জানি সব সময় মেটাস্টেটিক, ডিস্টেন্স মেটাস্টেসিস। সো দিস ইজ ডান বাই টিএনএম স্টেজিং, টিউমার, নোড এন্ড মেটাস্টেসিস। দেন হলো প্রগনোসিস অফ দ্য ব্রেস্ট ক্যান্সার। যে কিছুক্ষণ আগে বলছিলাম, এভরি পার্সন, যে কোনো পেশেন্ট আমাদের কাছে যখন ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয় তখন প্রথমেই জানতে চায় যে স্যার আমার এই পেশেন্ট হয়তোবা সে ভালো হবে কিনা, সম্পূর্ণ ভালো হবে কিনা। যদি আমরা বলি যে ভালো হবে না, তাহলে তাদের একটা ডায়াগনোসিস থাকে, এটাকে বলি আমরা ওভারঅল সার্ভাইভাল, অর্থাৎ সে কতদিন বাঁচবে। দেন আমরা জানতে চাই যে সে যতদিন বাঁচুক সে ভালো থাকবে কিনা, অর্থাৎ আমরা এটাকে অন্যভাবে বলে থাকি ডিজিজ ফ্রি সার্ভাইভাল। সার্ভাইভাল, ডিজিজ ফ্রি সার্ভাইভাল, ওভারঅল সার্ভাইভাল, অথবা আমাদের প্রগনোসিস। সো আমরা প্রগনোসিস, এই প্রগনোসিসটা কিসের উপর নির্ভর করে? প্রগনোসিসটা নির্ভর করছে টিউমারের সাইজ, টিউমারের গ্রেডিং, লিম্ফেটিক স্ট্যাটাস এবং মেটাস্টেসিস, এবং আরো কিছু ব্যাপার আছে প্রগনোসিসের জন্য, যেমন টিউমার proliferation rate Ki-67, grade of the tumor, hormone receptor status of the tumor, and growth factor analysis and oncological gene analysis। অর্থাৎ অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করে আমরা এই প্রগনোসিসটা নির্ধারণ করে থাকি। সো এটা পরীক্ষায় একটা কমন প্রশ্ন যে প্রগনোসিস আমরা কিভাবে নির্ধারণ করে থাকি। তাহলে আমাদেরকে বলতে হবে যে টিউমার সাইজ, টিউমার গ্রেডিং, লিম্ফ নোড, ক্যান্সারের স্টেজিং, দেন হিস্টোলজিক্যাল গ্রেডিং, হরমোন রিসেপ্টর স্ট্যাটাস, দেন হলো proliferative index, that is Ki-67 and 7, এবং কিছু কম্পিউটার বেসড, যেমন একটা কমন জিনিস হলো নটিংহাম প্রগনোস্টিক ইন্ডেক্স। অর্থাৎ এই ইন্ডেক্সের মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি যে আমার এই ব্রেস্ট ক্যান্সার ডিজিজটা প্রগনোসিস ভালো না খারাপ, ভালো না খারাপ, আমার পেশেন্ট কি টোটালি কিউর হবে, না তার ডিজিজ ফ্রি সার্ভাইভাল লং হবে কিনা, ওভারঅল সার্ভাইভাল লং হবে কিনা, বা তার পরবর্তী কন্ডিশন কেমন হবে, আমরা কিছুটা ধারণা নিতে পারি। তার মধ্যে একটা হলো, এই নামটা আমরা মনে রাখি, নটিংহাম প্রগনোস্টিক ইন্ডেক্স। এই অংশটা হয়তো অন্য বই থেকে অথবা গুগল থেকে আমাদের একটু পড়ে নিতে হবে, হাউ উই ক্যালকুলেট দ্য নটিংহাম প্রগনোস্টিক ইন্ডেক্স। দেন যেমন এখানে একটা চার্ট দেয়া আছে, হ্যাঁ, লো রিস্ক প্রাইমারি ব্রেস্ট ক্যান্সার যদি হয় তাহলে হলো মোর দেন 5%, অর্থাৎ 90 ভাগের বেশি মানুষ 5 বছরের বেশি বেঁচে থাকে। এটা কেমন? যেমন স্কিন ডিটেক্টেড ডার্ক সেল কার্সিনোমা ইন সিটো, টিউবুলার অথবা স্পেশাল টাইপ। যেমন আমরা বলছিলাম যে আমাদের দেশে আমরা আর্লি ব্রেস্ট ক্যান্সার আসলে ডায়াগনোসিস করতেই পারি না। মোর দেন বলবো যে 1%, লেস দেন 1%, সরি, লেস দেন 1% ক্ষেত্রে আমরা আর্লি হয়তো মানে এরকম ডার্ক সেল কার্সিনোমা ইন সিটো, যেখানে মডার্ন ফ্যাসিলিটিস আছে, হয়তো পেশেন্টরা সচেতন, আমরা ম্যামোগ্রাফি করে হয়তো ডিটেক্ট করতে পারি অল্প কিছু কেস। ম্যাক্সিমামই আমাদের দেশে আমরা পাই আসলে লোকালি অ্যাডভান্স ডিজিজ হিসাবে, যেখানে দেখা যাচ্ছে যে 5 ইয়ার সার্ভাইভাল অনলি লেস দেন 30%। সো আমরা যত আর্লি ডায়াগনোসিস করতে পারবো পেশেন্টকে, তত আমরা পেশেন্টকে তত ভালো চিকিৎসা দিতে পারবো, হ্যাঁ, এমনকি পেশেন্টকে আমরা কমপ্লিট কিউর করতে পারবো। দেন হলো ট্রিটমেন্ট, হ্যাঁ, in Belian Labs there are two basic principles of treatment of breast cancer. One হলো to reduce the চান্স অফ লোকাল রিকারেন্স। অর্থাৎ আমরা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করার দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো লোকাল রিকারেন্স, অর্থাৎ আমরা ব্রেস্টে একটা চিকিৎসা করেছি, এটা হতে পারে আমাদের ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, এটা হতে পারে মাস্টেক্টমি, আবার যেন এখানে রিকারেন্স না হয়, সরি। দেন আমরা যেটা করতে পারি যে রিস্ক অফ মেটাস্টেটিক স্প্রেড, অর্থাৎ আমরা মেটাস্টেটিক স্প্রেডটা কমাতে পারি কিনা, হ্যাঁ, মেটাস্টেটিক স্প্রেডটা কমাতে পারি কিনা। সো এটা এই দুটো বেসিক প্রিন্সিপাল নিয়ে আমরা সব সময় ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট করে থাকি। একটা প্রিন্সিপাল কি, আমার লোকাল রিকারেন্স কমানো, আর একটা হলো মেটাস্টেটিক স্প্রেড কমানো। আর ট্রিটমেন্ট মডালিটিস এর মধ্যে আমি বলবো সেটা হলো নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, দেন সার্জারি, দেন অ্যাডজুভেন্ট। অর্থাৎ সার্জারির আগে যদি আমরা কেমো রেডিও বা হরমোন থেরাপি দিয়ে থাকি তাহলে এটাকে আমরা বলবো নিউ অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, আর সার্জারির পরে যেটা আমরা যেই চিকিৎসাটা দিয়ে থাকবো এটা বলবো আমরা অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট। ওকে,
যে ব্যাপারটা আমি খুবই গুরুত্বের সহকারে বলতে চাই সেটা হলো ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট মাস্ট বি ডান ইন মাল্টি ডিসিপ্লিনারি টিম। আমার কাছে একটা ব্রেস্ট ক্যান্সারে আমি এমনও দেখেছি গাইনোকোলজিস্ট, হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট এসেছে, সে প্রথমে সার্জারি বা এক্সিশন করেছে একটা লাম্প করে, তারপরে সে অঙ্কোলজিস্টের কাছে পাঠাচ্ছে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ইন 2020। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আমার কাছে যখন আমি একজন ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট পাবো, উই মাস্ট ডিসকাস উইথ আওয়ার মেডিকেল অঙ্কোলজিস্ট কলিগ, রেডিয়েশন অঙ্কোলজিস্ট কলিগ, ব্রেস্ট ক্যান্সার কেয়ারিং নার্স, পেশেন্ট অ্যাটেন্ডেন্ট, সবাই মিলে আমার এই পেশেন্টের জন্য যেই ট্রিটমেন্ট প্রোটোকলটা সবচেয়ে ভালো হবে আমার সেটাই চয়েস করতে হবে। আমার কাছে একটা পেশেন্ট আসলো, আমি ব্রেস্ট ক্যান্সার পেলাম, আর আমি সবার আগেই জাম্প করে সার্জারি করে তারপর বললাম যে আপনি এখন অঙ্কোলজিস্টের কাছে যান বা আপনি এখন মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে যান, উনি ফার্দার ট্রিটমেন্ট দেবেন। নো, দিস ইজ নট দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার। ট্রিটমেন্ট অফ ক্যান্সার মাস্ট বি ডান ইন এ মাল্টিডিসিপ্লিনারি টিম। সো আমরা যদি নিজেরা যদি বুঝি, তখন আমরা নিজেদের আত্মীয় স্বজনের চিকিৎসার ক্ষেত্রে আমরা এই ভুলটা করব না। অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে ফার্স্ট হলো দেয়ার উড বি এ মেডিকেল বোর্ড, মাল্টিডিসিপ্লিনারি টিম, দে উইল ডিসকাস অল দ্য থিংস অফ দ্য পেশেন্ট অ্যান্ড পেশেন্টের স্টেজ, পেশেন্টের প্রগনোসিস, পেশেন্টের গ্রেডিং, হরমোন অ্যানালাইসিস, দেন দে উইল প্ল্যান অ্যাকর্ডিংলি যে হুইচ ট্রিটমেন্ট উইল বি। আমরা কি নিউ অ্যাডজুভেন্ট শুরু করব, আমরা কি আগে সার্জারিতে যাব, না আমরা অ্যাডজুভেন্ট, এবং আমাদের কোন মডালিটিস কোন প্রিন্সিপাল অনুযায়ী উই ক্যান ফলো দ্য এনসিসিএন গাইডলাইন, যেটা আমরা সাধারণত করে থাকি, এনসিসিএন গাইডলাইন। এবং এটা আমি আমার পার্সোনাল প্র্যাকটিসেও আমি এটা করে থাকি। হ্যাঁ, আমি যখন সিএমএস এ চিকিৎসা করি, দেয়ার ইজ এ টিউমার বোর্ড। সো প্রত্যেকটা পেশেন্ট নিয়ে আমাদেরকে টিউমার বোর্ডে আলোচনা হয়, যেখানে রেডিওলজিস্ট থাকে, প্যাথোলজিস্ট থাকে, মেডিকেল অঙ্কোলজিস্ট, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট এবং রেডিয়েশন অঙ্কোলজিস্ট, সবাই মিলে আমরা এইটা নিয়ে আলোচনা করি। এবং আমি যখন আমার প্রাইভেট চেম্বারে কোনো পেশেন্টকে, ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে চিকিৎসা দিই, তখন আমার সাথে কানেক্টেড থাকে রেডিয়েশন অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাটলিস্ট, হ্যাঁ, এবং আমার সঙ্গে প্যাথোলজিস্টের যোগাযোগ আছে, আমার সঙ্গে রেডিওলজিস্টের যোগাযোগ আছে। সো আমরা সবাই মিলে, হয়তো আমি প্রাইভেট চেম্বারে, এখন অত্যাধুনিক যুগ, আমরা জুমের মাধ্যমে কথা বলতে পারি বা আমি পার্সোনালি কথা বলতে পারি, দেন আই ক্যান শেয়ার দিস উইথ দ্য পেশেন্ট। সো আমরা এটা মনে রাখবো, এবং আমাদেরকে যখন ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা জিজ্ঞাসা করা হবে, তখন আমাদেরকেও প্রথমে এই কথাটা বলতে হবে যে কোনো পরীক্ষার জন্য, যে উই উইল ম্যানেজ দ্য পেশেন্ট, উই উইল ট্রিট দ্য পেশেন্ট in a multidisciplinary team approach, then this is a algorithm of management of operable breast cancer. Operable breast cancer এর ক্ষেত্রে আমাদের একটা অ্যালগরিদম, এটা হলো সামারি বক্স 53.3। এটা হলো প্রথম আমরা যেটা করার চেষ্টা করব সেটা হলো লোকাল কন্ট্রোল, অ্যাচিভ লোকাল কন্ট্রোল। দেন হলো সার্জারি। সার্জারির মধ্যে আমাদের দু ধরনের সার্জারি হতে পারে, একটা হলো ওয়াইড লোকাল এক্সিশন অর্থাৎ ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, আর একটা হলো মাস্টেক্টমি। হ্যাঁ, দেন হলো যার জন্য রেডিওথেরাপি প্রয়োজন, উই ক্যান গো ফর রেডিওথেরাপি, এন্ড এটা হলো ব্রেস্টের সার্জারি। আর হলো অ্যাক্সিলারি প্রসিডিওর, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারের সার্জারিটাকে আমরা দুভাগে ভাগ করব। একটা হলো সার্জারি ফর দ্য ব্রেস্ট, আর একটা হলো সার্জারি ফর দ্য এক্সিলা। এটা আমরা মনে রাখবো, কিছুক্ষণ পরে আমরা দেখবো যে ব্রেস্টে আমরা কি কি ধরনের সার্জারি করে থাকি, এক্সিলাতে আমরা কি কি ধরনের প্রসিডিওর অথবা সার্জারি করে থাকি। সো আমাদের বোঝার জন্য আমরা ব্রেস্ট ক্যান্সারের সার্জারিটাকে দুভাগে ভাগ করলাম। একটা হলো সার্জারি ফর দ্য ব্রেস্ট, আরেকটা হলো সার্জারি ফর দ্য এক্সিলা, যেটাকে আমরা অল্টারনেটিভ ভাবে এক্সিলারি প্রসিডিওর বলতে পারি। ব্রেস্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ওয়াইড লোকাল এক্সিশন করতে পারি, দ্যাট ইজ দ্য ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, অথবা আমরা মাস্টেক্টমি করতে পারি। আর এক্সিলার ক্ষেত্রে কি কি করতে পারি, আমরা এক্সিলারি ডিসেকশন করতে পারি, এক্সিলারি ক্লিয়ারেন্স করতে পারি, আমরা সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি করতে পারি, আমরা দেন আমরা লেভেল 2 ডিসেকশন করতে পারি, লেভেল 3 ডিসেকশন করতে পারি। অর্থাৎ দেয়ার আর ডিফারেন্ট অপশন ফর এক্সিলারি প্রসিডিওর। সো আমরা কিছুক্ষণ পরেই দেখবো আমরা কোনটা কি করব। আর যদি আমাদের এই যে কেমোথেরাপি যদি প্রয়োজন হয়, সিস্টেমিক ডিজিজ যদি হয়, দেন আমরা কেমোথেরাপি দিব। আর হরমোন থেরাপি যদি প্রয়োজন হয় হরমোন থেরাপি দিব। আমরা হার্সেপ্টিন যদি পজিটিভ হয় তাহলে আমরা হার্সেপ্টিন পেশেন্টকে অ্যাডভাইস করব। Then আসি সার্জারি স্টিল এ সেন্ট্রাল রোল প্লে ইন দ্য ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার। ওকে, সার্জারি এখনো ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য একটা সেন্ট্রাল রোল প্লে করে। এই সার্জারির ইতিহাস যদি আমরা দেখি, হিস্ট্রি অফ সার্জারি যদি আমরা দেখি, আমি কিছুটা পিছনে যাই, তাহলে হলো
দিস ইজ স্যার উইলিয়াম হলস্টেড। হি তার অবদান হলো রেডিক্যাল মাস্টেক্টমি, যেটা আজকে থেকে হয়তো 120-30 বছর আগে উনি এটা স্টার্ট করেছিলেন। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে ইজিপ্টে 5000 ইয়ার্স আগে ফারাওদের মধ্যেও ব্রেস্ট ক্যান্সার পাওয়া গিয়েছে, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার ইজ এ ওল্ড ডিজিজ। এবং সেই প্রাচীন কালেও ব্রেস্ট ক্যান্সারের চপিং আউট দ্য ব্রেস্ট, অর্থাৎ পুরো ব্রেস্টটাকে কেটে ফেলে দেওয়া, এরকম চিকিৎসা কিন্তু ছিল। হ্যাঁ, এরকম চিকিৎসা ছিল। সো সেই চিকিৎসা পদ্ধতিটাকে মডার্নাইজ করেছেন হলো স্যার উইলিয়াম হলস্টেড, এবং উনার নামে হলস্টেড মাস্টেক্টমি অথবা রেডিক্যাল মাস্টেক্টমি। হ্যাঁ, উনার এই চিকিৎসা পদ্ধতিটা 100 বছর পর্যন্ত ছিল, প্রায় 100 ইয়ার্স। ওকে, এখন আমরা আর হলস্টেড মাস্টেক্টমি বা রেডিক্যাল মাস্টেক্টমি করি না। ইউ ক্যান লুক দ্যাট হলস্টেড মাস্টেক্টমি যেটা হয়, আমরা পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর মাসল আমরা এক্সিশন করি। এবং তখনকার স্যার উইলিয়াম হলস্টেডের থিওরি ছিল ব্রেস্ট ক্যান্সার ইজ এ লোকালাইজড ডিজিজ, যার কারণে উনি লোকাল যত যা কিছু টিচে আছে সবকিছু রিমুভ করে ফেলতেন। কিন্তু আমরা বর্তমান সময়ে আমরা এসে জেনেছি ব্রেস্ট ক্যান্সার ইজ নট এ লোকালাইজড ডিজিজ, ইজ এ সিস্টেমিক ডিজিজ। সো তারপর আমরা হলস্টেড মাস্টেক্টমি কি যেহেতু জানবো, কারণ আমাদের মডার্ন সার্জারি গুলো ডেভেলপ করেছে উনার এই সার্জারির উপর ভিত্তি করে। দেন হলো হিজ পেটি, অর্থাৎ আমরা পেটিস মাস্টেক্টমি অর্থাৎ মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি, যেখানে আমরা দেখা যাচ্ছে যে আমরা পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনর মাসলকে আমরা রেখে দিচ্ছি। তারপরে থার্ড যে চিকিৎসাটা স্টার্ট হয়েছে 1960 অথবা 70s এর দিকে, হিজ ডক্টর ফিশার, বার্নার্ড ফিশার। হ্যাঁ, দিস ইজ দ্য ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, ইউ ক্যান লুক দ্য ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। এবং বর্তমানে লেটেস্ট অ্যান্ড মডার্ন ট্রিটমেন্ট ইজ দ্য অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। হি ইজ ডক্টর ওয়ার্নার অড্রেস। হি start the term, but it is not developed by only one scientist or one doctor. Yeah, so this is the history of modern breast cancer surgery. অবশ্যই এটাকে আমি বলবো মডার্ন ব্রেস্ট ক্যান্সার সার্জারি। তার আগেও দেখা গিয়েছে যে হিস্ট্রিতে চপিং আউট দ্য ব্রেস্ট ওয়াজ এ ট্রিটমেন্ট ফর ব্রেস্ট ক্যান্সার। সো কি কি আছে এখানে? রেডিক্যাল মাস্টেক্টমি, মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি, ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অ্যান্ড অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। সো আমি এখন এই ব্যাপারগুলো বেলিয়ান লাভস থেকে একটু বোঝার চেষ্টা করব। দিস ইজ দ্য মাস্টেক্টমি। সো আমি আগেই বলেছি ব্রেস্ট ক্যান্সার ইজ নট এ নাও এ ডেজ ব্রেস্ট ক্যান্সার ইজ দ্য সিঙ্গেল ডিজিজ অ্যান্ড ইটস নট দ্য দ্যাট সিঙ্গেল ট্রিটমেন্ট, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার হয়েছে মানে মাস্টেক্টমি, নো, দিস ইজ নট দ্য মডার্ন ট্রিটমেন্ট। মাস্টেক্টমির মধ্যে কি কি আছে টাইপ অফ মাস্টেক্টমি? রেডিক্যাল হলস্টেড মাস্টেক্টমি, দেন হলো মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি, দেন হলো সিম্পল মাস্টেক্টমি। আমরা এখানে 3 ধরনের মাস্টেক্টমি সম্পর্কে আমরা এখানে জানবো। হ্যাঁ, একটা হলো রেডিক্যাল হলস্টেড মাস্টেক্টমি, সেকেন্ড হলো মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি অর পেটিস মাস্টেক্টমি, দেন হলো সিম্পল মাস্টেক্টমি। ওকে, দেন মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি, রেডিক্যাল হলস্টেড মাস্টেক্টমি হলো যেখানে আমরা ব্রেস্টটা এক্সিশন করব, অ্যাক্সিলারি লিম্ফ নোড এক্সিশন করব, পেক্টোরালিস মেজর এন্ড মাইনর মাসল আমরা ফেলে দিব। অর্থাৎ হলস্টেড রেডিক্যাল মাস্টেক্টমিতে আমরা কি কি এক্সিশন করব? ব্রেস্ট ইনক্লুডিং স্কিন এন্ড নিপল এরিউলার টিস্যু, অর্থাৎ হোল ব্রেস্ট উইথ অ্যাক্সিলারি লিম্ফ নোড উইথ পেক্টোরালিস মেজর এন্ড পেক্টোরালিস মাইনর মাসল। সো এট প্রেজেন্ট আমরা এই সার্জারিটা সাধারণত করা হয় না। ওকে, কারণ দেখা গেছে যে এটাতে আমরা এক্সট্রা কোনো বেনিফিট পাই না পেশেন্টের, অর্থাৎ কোনো সার্ভাইভাল বেনিফিটও নাই এবং পেশেন্টের কোনো ডিজিজ ফ্রি সার্ভাইভাল বেনিফিটও নাই, বরং পেশেন্টের মরবিডিটি বাড়ছে। হ্যাঁ, সো এটার উপর ভিত্তি করে দেন যে সার্জারিটা এসেছে সেটা হলো মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি, এমআরএম। এমআরএম এ কি কি আছে আমরা এই স্লাইডটাতে দেখবো। সেটা হলো এমআরএম এ যেটা হয়, যেটা হলো ব্রেস্ট এন্ড অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার, অর্থাৎ হোল ব্রেস্টটা আমরা রিমুভ করি। দেন হলো লার্জ পোর্শন অফ দ্য স্কিন, নট হোল স্কিন, লার্জ পোর্শন অফ দ্য স্কিন। দেন হলো আমরা নিপল এন্ড এরিউলার কমপ্লেক্স এন্ড আমাদের ফ্যাট, ফাসা এন্ড লিম্ফ নোড অফ দ্য এক্সিলা, এবং ইট শুড বি এক্সাইজ ইন এ এন ব্লক কন্ডিশন। এন ব্লক অর্থাৎ একসঙ্গে, অর্থাৎ ব্রেস্ট, large portion of the skin, nipple areola complex and axillary fat, fascia and lymph node, all three. This is the axillary clearance, অর্থাৎ axillary fat, fascia এবং lymph node, everything we should remove। অর্থাৎ যখন আমরা এই জিনিসটা এন ব্লক
হিসাবে রিমুভ করে থাকি তখন আমরা এটাকে মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি অথবা প্যাটিস মাস্টেক্টমি আমরা বলে থাকি। সো এখানে আমরা কি করছি, উই ডোন্ট রিমুভ দ্য পেক্টোরালিস মেজর এন্ড পেক্টোরালিস মাইনর মাসল। দেন উই কাম টু দ্য সিম্পল মাস্টেক্টমি। সিম্পল মাস্টেক্টমিটা হলো যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা যদি ব্রেস্টের সার্জারি এবং এক্সিলার সার্জারি যদি আলাদা করে ফেলি, যখন আমরা এমআরএম বলবো তখন আমরা ব্রেস্ট এন্ড এক্সিলা উই পারফর্ম দ্য সার্জারি কমনলি ইন এন ব্লক। যখন আমরা দুটোকে আলাদা করে ফেলবো তখন আমরা ব্রেস্টের মাস্টেক্টমিটাকে বলতে পারি সিম্পল মাস্টেক্টমি, যেখানে আমরা নিপল এরিউলা কমপ্লেক্স, ম্যাক্সিমাম পার্ট অফ দ্য স্কিন এবং ব্রেস্ট, হোল ব্রেস্ট আমরা এটা রিমুভ করে থাকি। যে সিম্পল মাস্টেক্টমি প্লাস এনি এক্সিলারি প্রসিডিউর। ওকে, অ্যাক্সিলারি প্রসিডিউর গুলো কি কি একটু আগে বলেছি, আবার আমি এখানে বলবো। আর এটা হলো ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। ব্রেস্ট কনজার্ভিং সার্জারি হলো আমরা ব্রেস্ট টোটালটা আমরা এক্সিশন করব না। আমরা কখনোই টোটাল ব্রেস্টটা এক্সিশন করতে পারি না যখন আমাদের রেডিও থেরাপির ফ্যাসিলিটিস থাকে। দিস ইজ দ্য মডার্ন এরা। সো রেডিও থেরাপি patient can afford, in many patient of Bangladesh can afford the radiotherapy, কারণ ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আমরা সার্জারি এবং রেডিওথেরাপি দুটা মাস্ট, দুটাই আমাদের করতে হবে। মানে আমাদেরকে রেডিওথেরাপি ট্রিটমেন্ট আমাদেরকে পেশেন্টকে প্রোভাইড করতে হবে। ওকে, সো এটা হলো ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। আর হলো এক্সিলারি প্রসিডিউরের মধ্যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা এক্সিলার মধ্যে কি কি প্রসিডিউর করতে পারি, সেটা হলো একটা হলো সেন্টিনাইল লিম্ফ নোড বায়োপসি, এক্সিলারি স্যাম্পলিং করতে পারি, দেন হলো আমরা লেভেল 2 ডিসেকশন করতে পারি, লেভেল 3 ডিসেকশন করতে পারি। ওকে, এছাড়া আমরা এক্সিলারি ক্লিয়ারেন্স করতে পারি। সো আমরা এক্সিলারি প্রসিডিউর, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা ব্রেস্টের সার্জারিটাকে দুভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের ব্রেস্টের সার্জারি, একটা হলো আমাদের এক্সিলার সার্জারি। ব্রেস্টের সার্জারির মধ্যে আমাদের তাহলে কি কি আসলো? ব্রেস্টের সার্জারির মধ্যে আমরা আসলাম দুটা, একটা হলো মাস্টেক্টমি, একটা হলো ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। মাস্টেক্টমির মধ্যে আমরা আবার পেলাম মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি, রেডিক্যাল মাস্টেক্টমি এন্ড সিম্পল মাস্টেক্টমি। হ্যাঁ, সো এটা হলো আমাদের ব্রেস্টের সার্জারি। আর এক্সিলার সার্জারির মধ্যে তাহলে আমরা কি কি পেলাম? এক্সিলারি ক্লিয়ারেন্স, আদার আমরা যেটা পেলাম সেন্টিনাইল লিম্ফ নোড বায়োপসি, এক্সিলারি স্যাম্পলিং এবং লেভেল 2 ডিসেকশন এন্ড লেভেল 3 ডিসেকশন। ওকে, সো আমরা এমআরএম যদি আমরা করি, ইফ উই পারফর্ম দ্য মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি দেন উই উইল রাইট ইন দ্য মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি। আদারওয়াইজ আমরা এভাবে লিখতে পারি সিম্পল মাস্টেক্টমি প্লাস sentinel lymph node biopsy, or simple mastectomy and axillary sampling, or simple mastectomy with level 2 dissection and simple mastectomy with level 3 dissection. দেন এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি, আমাদের রেডিক্যাল মাস্টেক্টমি, মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি, ব্রেস্ট কনজার্ভিং সার্জারি এবং অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। দেন আমরা এক্সিলারি সার্জারিটা কেন করবো, এটা একটা গুরুত্বপূর্ণ। এক্সিলারি সার্জারি করার আমাদের মেইন দুটা কাজ হলো, একটা হলো আমরা স্টেজিং করব এবং এক্সিলার ডিজিজটা আমরা ট্রিট করব। মানে এক্সিলার আমরা পেশেন্টের স্টেজিং এর জন্য আমাদের এক্সিলারি সার্জারিটা গুরুত্বপূর্ণ, কারণ এক্সিলারি লিম্ফ নোড মেটাস্টেসিস ইজ দ্য that axillary lobe metastasis remain the best single marker of the prognosis, অর্থাৎ এক্সিলাতে যদি মেটাস্টেসিস পাওয়া যায় তাহলে আমাদের এই পেশেন্টের প্রগনোসিস সাধারণত বেড হয়, খারাপ হয়। ওকে, এক্সিলাতে যদি আমাদের মেটাস্টেসিস, লিম্ফ নোড মেটাস্টেসিস না পাওয়া যায় তাহলে দেখা যায় যে পেশেন্টের প্রগনোসিস ভালো হয়। সো এই জন্য এক্সিলার সার্জারির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আমরা স্টেজিং করবো, আর সেকেন্ড হলো আমরা এক্সিলাকে ট্রিট করব। দেন আমরা আসছি এখানে সেন্টিনাইল লিম্ফ নোড, যেহেতু বলেছিলাম সেন্টিনাইল লিম্ফ নোড বায়োপসি, আমি প্রথম ক্লাসে, গত ক্লাসে বলেছিলাম হোয়াট ইজ সেন্টিনাইল লিম্ফ নোড। ইট ইজ লাইক এ সেন্ট্রি অফ এ পুলিশ ক্যাম্প, সেন্ট্রি অফ এ আর্মি ক্যাম্প, সেন্ট্রি অফ এ বিজেপি ক্যাম্প, লাইক এ সেন্ট্রি হু স্ট্যান্ড, যে সবচেয়ে সামনে থাকে। হ্যাঁ, সো সেন্টিনাইল লিম্ফ নোড বায়োপসি আমরা এক্সিলাতে যখন একটা সিম্পল মাস্টেক্টমি করব অথবা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করব, তার এক্সিলাতে কতটুকু এক্সটেন্ড হয়েছে এই ডিজিজটা সেটা অ্যাসেস করার জন্য আমরা সেন্টিনাইল লিম্ফ নোড বায়োপসিটা করে থাকি। আচ্ছা, এখানে মেইন যেটা প্রসিডিউরটা সেটা হলো যে দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারের এই মেটাস্টেসিসটা স্টেপ ল্যাডার প্যাটার্নে যায়, অর্থাৎ সেন্টিনাইল লিম্ফ নোড ক্রস না করে সে ফার্দার লিম্ফ নোডের মধ্যে সে আর এক্সটেনশন হয় না। সেক্ষেত্রে আমরা সেন্টিনাইল লিম্ফ নোডে যদি আমরা ব্রেস্ট ক্যান্সার না পেয়ে থাকি, সো ফার্দার আমাদের আর ফার্দার ডিসেকশন আমরা অথবা ফার্দার ক্লিয়ারেন্স আমরা করব না। হ্যাঁ, ফার্দার ক্লিয়ারেন্স করলে পেশেন্টের বিভিন্ন ধরনের জটিলতা, কোমরবিডিটি ডেভেলপ করে। সো দিস টেকনিক হ্যাজ বিন স্ট্যান্ডার্ড
of care for the management of axillary patient in clinically node negative patient. কিন্তু আমরা সেন্টিনেল লিম্ফ নোডটা কার করতে পারবো? যে সকল পেশেন্টের অ্যাক্সিলারি লিম্ফ নোড নেগেটিভ। নেগেটিভ মিন্স আমরা দেখবো যে ক্লিনিক্যালি আমরা পেশেন্টের অ্যাক্সিলাতে কোনো লিম্ফ নোড পাবো না, অথবা আল্ট্রাসোনোগ্রাফি করেও আমরা অ্যাক্সিলাতে কোনো লিম্ফ নোড পাবো না। সেই ধরনের পেশেন্টের জন্য আমরা আসলে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করব। আদার পেশেন্টের জন্য যদি আমরা লিম্ফ নোড পাই তাহলে আমাদের যেতে হবে লেভেল 2 অথবা লেভেল 3 ডিসেকশনে। হ্যাঁ, এখন সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করার যে প্রসিডিউর সেটা সম্পর্কে আমাদের অপারেটিভ বই অথবা অন্য বইতে আলোচনা আছে। সেখানে আমরা সাধারণত একটা ব্লু ডাই অথবা রেডিও লেভেলড অ্যালবুমিন ইন দ্য ব্রেস্ট অর্থাৎ নিপল এরিউলার কমপ্লেক্সের চারপাশে আমাদের সার্জারি শুরু হওয়ার আগে আমরা হয়তো টিউমারে চারপাশে অথবা নিপল এরিউলার কমপ্লেক্সের চারপাশে আমরা একটা ব্লু ডাই অথবা রেডিও লেভেলড অ্যালবুমিন আমরা পুশ করব। পুশ করে দেন আমরা সার্জারি স্টার্ট করব। দেন আমরা সেন্টিনেল লিম্ফ নোডটা আইডেন্টিফাই করব। হাউ উই উইল আইডেন্টিফাই দ্য সেন্টিনেল লিম্ফ নোড? দেয়ার আর টু প্রসেস। একটা হলো যে আমরা ভিজুয়ালি আইডেন্টিফাই করতে পারি, অথবা আমরা গামা হেলথ ক্যামেরা, যদি আমরা রেডিও আইসোটোপ ইউজ করি তাহলে আমরা গামা হেলথ ক্যামেরা দিয়ে আমরা এই যে এরকম সেন্টিনেল লিম্ফ নোডটা আইডেন্টিফাই করতে পারি। ইউ ক্যান লুক, ইট ইজ এ ব্লু ইন কালার। সো আমরা সেন্টিনেল লিম্ফ নোড আইডেন্টিফাই করলাম। দেন আমাদের কাজ কি, যে আমাদের এই সেন্টিনেল লিম্ফ নোডের মধ্যে আমাদের ক্যান্সার আছে কিনা। ওকে, উই শুড diagnosis that cancer is present in the sentinel lymph node or not. How we can identify that metastasis or cancer cell are present in the sentinel lymph node? We can do it by three process. One is frozen section biopsy, another was is touch imprint cytology, another one is molecular method. Okay, so আমরা তিন ভাবে এটা আইডেন্টিফাই করতে পারি। দেন যদি আমাদের সেন্টিনেল লিম্ফ ফ্রোজেন সেকশন বায়োপসি অথবা ইমপ্রিন্ট সাইটোলজি অথবা মলিকুলার মেথডে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি হ্যাঁ সেন্টিনেল লিম্ফ নোডে আমাদের মেটাস্টেসিস আছে, দেন উই উইল ফার্দার ডিসেক্ট দ্য এক্সিলা। আদারওয়াইজ আমরা এক্সিলাতে আর কোনো প্রসিডিউর করব না। সেক্ষেত্রে পেশেন্ট উইল বি হাইলি বেনিফিটেড। পেশেন্ট উইল বি হাইলি বেনিফিটেড। ওকে, সো আমরা কি করলাম, ব্লু ডাই দিলাম অথবা রেডিও আইসোটোপ দিলাম। দেন আমরা এক্সিলাতে সেন্টিনেল লিম্ফ নোডটা আইডেন্টিফাই করলাম। দেন আমরা এই সেন্টিনেল লিম্ফ নোডটার মধ্যে ম্যালিগন্যান্সি আছে কিনা, ক্যান্সার সেল আছে কিনা সেটা আইডেন্টিফাই করলাম, এবং আমরা ওভাবে পেশেন্টের ফার্দার চিকিৎসা অ্যাক্সিলারি ডিসেকশন আমরা যাব না সেটা আমরা সিদ্ধান্ত নিলাম। দেন আমাদের আদার ট্রিটমেন্ট, ইট ক্যান বি গিভেন বাই নিউ এজ। আমরা এতক্ষণ আলোচনা করেছি সার্জারি নিয়ে। আদার ট্রিটমেন্টের মধ্যে আমাদের আছে রেডিওথেরাপি, কেমোথেরাপি অ্যান্ড হরমোন থেরাপি। আমরা কখন কোনটা ইউজ করবো এটা আমাদের ডিটেলস পড়তে হবে। যেমন রেডিওথেরাপি, কি রেডিওথেরাপি আমরা ইউজ করবো এই নামগুলো আমরা পড়তে পারি। আমরা হরমোন থেরাপি কি কখন ইউজ করবো, যেমন ট্যামোক্সিফেন কখন ইউজ করবো, উই শুড রিড ইট। যেহেতু এটা বেলিয়ান ল্যাবস থেকে আমাদের, আমি ধরে নিব এটা আমাদের প্রথম দিনের পড়া, সো আমি ডিটেলসে গেলাম না। আমি হয়তো পরবর্তীতে যদি আবার অন্য ক্লাস যখন নিব তখন আমরা এটা ডিটেলসে যাব। সো আমরা জানবো যে আমরা সার্জারির পূর্বে যে চিকিৎসা দিব, দিস ইজ নিউ অ্যাডজুভেন্ট থেরাপি। উই ক্যান গিভ কেমোথেরাপি, রেডিওথেরাপি অর হরমোন থেরাপি অ্যাজ এ নিউ অ্যাডজুভেন্ট থেরাপি, অর উই ক্যান গিভ ইট অ্যাজ এ অ্যাডজুভেন্ট থেরাপি, অর্থাৎ দ্যাট ইজ আফটার সার্জারি। দেন ফলো আপ, আমরা ব্রেস্ট ক্যান্সারে কিভাবে ফলো আপ করবো। ওকে, আমরা উই আর অলওয়েজ উইক ইন ফলো আপ। অনেক সময় পেশেন্টও আমাদের কাছে আসে না, বা আমরা পেশেন্টকেও সঠিকভাবে বলে দেই না যে আপনি কিভাবে ফলো আপ দিবেন। ফলো আপ অবশ্যই যখন পেশেন্ট আমার কাছে ফলো আপে আসবে, ফলো আপে কখন আসবে, ফার্স্ট 3 মান্থলি আসবে, দেন 6 মান্থলি আসবে, দেন ইয়ারলি ইন লাইফ লং। ওকে, আমরা বলতে পারি যে ফার্স্ট 1 year পেশেন্ট কাম উইথ 3 মান্থলি, দেন ফার্স্ট 2 year হলো আমাদের 3 মান্থলি, দেন নেক্সট 3 year হলো 6 মান্থলি। আফটার 5 years পেশেন্ট উইল ফলো আপ উইথ আস in yearly for lifelong. ফলো আপে যখন পেশেন্ট আমাদের কাছে আসবে, দেন উই শুড গো ফর হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। এনি পেশেন্ট ফর এনি ডিজিজ, যখন ডাক্তার হিসেবে যখন আমি পেশেন্টকে অ্যাসেস করব বা ফলো আপ করবো, ট্রিটমেন্ট করব, আমার ফার্স্ট হলো হিস্ট্রি, দেন হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন, দেন আই উইল গো ফর ইনভেস্টিগেশন। সো ফার্স্ট আমি হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন কমপ্লিট করব, দেন যে ইনভেস্টিগেশনটা আমার এখানে গুরুত্বপূর্ণ সেটা হলো দিস ইজ দ্য ম্যামোগ্রাফি। ওকে, অর্থাৎ ফলো আপের জন্য আমরা সাধারণত ম্যামোগ্রাফি ইউজ করবো। ম্যামোগ্রাফি আমরা ইয়ারলি করতে পারি এবং 2 yearly করতে পারি। কোন ব্রেস্টের ম্যামোগ্রাফি করব, আমরা বোথ ব্রেস্টের ম্যামোগ্রাফি করব। আমরা যদি মাস্টেক্টমি করে থাকি তাহলে তো ওয়ান পাশে আমাদের আর ম্যামোগ্রাফির তেমন কোনো রোল নাই, সো অপোজিট সাইডে আমরা ম্যামোগ্রাফি করব, অর্থাৎ যেখানে আমাদের কোনো হয় নাই, কোনো সার্জারি করা হয় নাই। আর আমরা যদি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অথবা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি করে থাকি তাহলে আমরা বোথ ব্রেস্টেরই ম্যামোগ্রাফি করব। ওকে,
অ্যান্ড কন্ট্রালেটারাল ব্রেস্ট। দেন হলো আমি বলেছিলাম ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সার, জাস্ট এটা একটা ধারণা, সেটা হলো যাদের BRCA1 BRCA2 অথবা P53 আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে yet women whose breast cancer is due to the inherited genetic change actually account for less than 5%। অর্থাৎ আমরা যত ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট পেয়ে থাকি তার less than 5%-এর আমরা ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সার হিসেবে পেয়ে থাকি। কিন্তু যাদের ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে, they should be screened regularly, they should be follow up regularly. Mainly follow up, no, it's not follow up, it is screening. Screening should be done regularly as they are the high risk patient. দেন একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো প্রেগনেন্সি এন্ড ব্রেস্ট ক্যান্সার। প্রেগনেন্সি এর ব্রেস্ট ক্যান্সার নিয়ে এখানে অনেক কিছু লেখা আছে, আমি দু একটা কথা বলি। এটাই মনে হয় আমার লাস্ট স্লাইড আজকে। আর মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার অথবা মেল ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমি আজকে আর আলোচনা করিনি, যেহেতু ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, লং পিরিয়ড হয়ে যাচ্ছে। সো ওগুলো নিয়ে পরবর্তীতে যদি আমি সেপারেট আলোচনা করি তখন আমি আলোচনা করব। সো লাস্ট যেটা আলোচনা সেটা হলো প্রেগনেন্সি এন্ড ব্রেস্ট ক্যান্সার। প্রেগনেন্সি এবং ব্রেস্ট ক্যান্সারের মধ্যে হলো মেইন যেটা হয় যে আমরা বেবি আমার কি ভ্যালুয়েবল চাইল্ড কিনা, আমরা বেবি সেভ করবো কিনা, পেশেন্টকে কেমোথেরাপি আমি কখন দিতে পারবো। সাধারণত আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে কেমোথেরাপি দিতে পারি না, কারণ এটা টেরাটোজেনিক ইফেক্ট আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে প্রেগনেন্সি অবস্থায় আমরা কখনো রেডিওথেরাপি দিতে পারি না। সো যদি রেডিওথেরাপি না দিতে পারি তখন আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অথবা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারিতে যেতে পারবো না। হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যদি নিউ অ্যাডজুভেন্ট থেরাপি ইউজ করে থাকি এবং ডেলিভারি যদি হয়ে যায়, দেন আমরা এই ধরনের প্রসিডিউরে আমরা যেতে পারি। সো এটা হলো প্রেগনেন্সি রিলেটেড। প্রথম যেটা হয় সেটা হলো যে ডায়াগনোসিস করতে আমাদের কিছুটা সমস্যা হয়। প্রেগনেন্সি অবস্থায় ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের সমস্যা হয়, যার কারণে পেশেন্ট দেখা যায় অনেকটা অ্যাডভান্স স্টেজ নিয়ে আসে। দেন হলো যে উই ক্যানট গিভ দ্য কেমোথেরাপি ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার অ্যান্ড উই ক্যানট প্রোভাইড দ্য রেডিওথেরাপি ডিউরিং দ্য প্রেগনেন্সি। সো আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা কিছুটা চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই ইট ইজ এ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। So that's all from my side from today. সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। আমি আশা করি যে আপনারা বেলিয়ান লাভস থেকে এই অংশটা পড়বেন এবং ফার্দার যদি আপনাদের কিছু জানার থাকে, you can drop it in my inbox and I will discuss this later. Thank you.